প্রয়াস বাংলায় সকলকে স্বাগত। আমরা এর আগে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একটি ভিডিও পোস্ট করেছিলাম। তারপর আজকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন পরীক্ষাতেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএলএসটি বা পিএসসি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের আলোচনায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা প্রথমে আবিষ্কার, প্রকাশ, রচনাকাল এই সংক্রান্ত তথ্যগুলি দেখে নেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের প্রথম নিদর্শন। এই কাব্যের পুঁথি বসন্তরঞ্জন রায় বিদ্যৎবল্লভ 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এখানে এই 1909 খ্রিস্টাব্দ একটু লক্ষণীয়, কারণ আমরা ঠিক এর 2 বছর আগে 1907 খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হতে দেখছি। এই সংক্রান্ত তথ্য আপনারা চর্যাপদের ভিডিওতে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, কিংবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এই 1909 এবং 7 দুটো বছরই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, 1907-এ চর্যাপদ আবিষ্কার হওয়ার পরে 1909-এ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হচ্ছে। এই আবিষ্কার কোথা থেকে হচ্ছে না, বাঁকুড়ার কাঁকিল্লা গ্রাম থেকে। কাব্যটি বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দেই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হচ্ছে। এক্ষেত্রেও এই সালটি গুরুত্বপূর্ণ, কারণ এই একই বছরে চর্যাপদও প্রকাশিত হচ্ছে। কী নামে প্রকাশিত হচ্ছে, কার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন। এবং থেকেই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই কিন্তু চর্যাপদও প্রকাশিত হয়েছে। কাব্যটির রচয়িতা বড়ু চণ্ডীদাস। অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় যে বড়ু শব্দটির অর্থ কী। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড়ু শব্দের অর্থ দ্বিজ। কাব্যটি রচনাকাল সম্পর্কে পণ্ডিতরা মনে করেন যে 14দশ শতকের প্রথমার্ধে রচিত হচ্ছে। রচনাকাল বিষয়েও বলি যে আমরা মোটামুটি দশম দ্বাদশ চর্যাপদ রচনাকাল আমরা পেয়েছি। তারপরে 14দশ শতক, মাঝখানের যে সময় পর্বটা, যেটা অন্ধকারাচ্ছন্ন পর্ব বলে পরিচিত, সে বিষয়ে আপনারা জানেন। তো যাই হোক, এই দিক থেকে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অত্যন্ত মূল্যবান, কারণ চর্যাপদের পর আমাদের যখন মধ্যযুগ শুরু হচ্ছে, সেই মধ্যযুগের আদি নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যে কারণে একদম প্রথম তথ্যে দেখুন দেওয়া আছে যে বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের প্রথম নিদর্শন, আর প্রাচীন যুগের বা সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কিন্তু চর্যাপদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কী ধরনের কাব্য? এটা নাট্যধর্মী, আখ্যানধর্মী, গীতিধর্মী এবং অবশ্যই একটি গেয় কাব্য। তো এই ছিল আমাদের এখানে প্রথম পেজে আবিষ্কার, প্রকাশ, রচনাকাল সংক্রান্ত তথ্য। চলে যাব পরের পেজে। এখানে আমরা খণ্ডগুলি সম্পর্কে দেখব। প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড, নেক্সট তাম্বুল খণ্ড, এরপর দানখণ্ড, এরপর নৌকাখণ্ড, এরপর ভারখণ্ড, এরপর ছত্রখণ্ড, নেক্সট বৃন্দাবন খণ্ড। এরপর আরও কতগুলি খণ্ড আছে যেগুলো আমরা পরের পেজে দেখব। তো এখানে এই পেজে আমরা 7টি খণ্ড এবং সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা দেখে নেব। আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা খণ্ড তার রিলেটেড যে বিভিন্ন তথ্য যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলোকে এখানে দেখানো হচ্ছে। প্রথমে জন্মখণ্ড। তো এই খণ্ডে মোট পদের সংখ্যা 9টি, আর সংস্কৃত শ্লোক আছে
3টি। নেক্সট, তাম্বুল খণ্ডে মোট পদ হচ্ছে 26টি এবং এখানে যে ঋতু তাম্বুল খণ্ডের ঘটনা যে ঋতুতে সেটা হচ্ছে বসন্তকাল। সংস্কৃত শ্লোকের সংখ্যা হচ্ছে 7টি। দানখণ্ডে পদ সংখ্যা 112টি, এখানে গ্রীষ্মকালের কথা আছে। সংস্কৃত শ্লোক হচ্ছে 46টি। নৌকাখণ্ডে মোট পদ আছে 30টি এবং এখানে বর্ষাকালের কথা রয়েছে আর সংস্কৃত শ্লোক হচ্ছে 13টি। ভারখণ্ডে মোট পদ হচ্ছে 28টি, শরৎকালের কথা এখানে বলা হয়েছে। সংস্কৃত শ্লোক আছে 11টি। ছত্রখণ্ডে মোট পদ 9টি, এখানেও শরৎকালের কথা বলা হয়েছে। সংস্কৃত শ্লোক হচ্ছে 7টি। এখানে ভারখণ্ড এবং ছত্রখণ্ডের প্রসঙ্গে বলি যে এই দুটি খণ্ডের যে ঘটনা সেটা একটি দিনের। হ্যাঁ, একটি খণ্ডে পূর্বাহ্নের কথা আর একটি খণ্ডে অপরাহ্নের কথা। সেই হিসেবে ঋতুর কিন্তু কোনো পরিবর্তন এখানে হয়নি। নেক্সট, বৃন্দাবন খণ্ড, এখানে মোট পদ আছে 30টি এবং এখানে বসন্তকালের উল্লেখ আছে। সংস্কৃত শ্লোক হচ্ছে 11টি। তো এই 7টি খণ্ড তার প্রাসঙ্গিক তথ্যগুলি আমরা এখানে দেখে নিলাম। বাকি খণ্ডগুলি দেখার জন্য আমরা নেক্সট পেজে চলে যাব। কালীয় দমন খণ্ড, বস্ত্র হরণ খণ্ড, হাড় খণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। এবার প্রাসঙ্গিক তথ্যগুলি দেখে নেওয়া যাক। কালীয় দমন খণ্ডে মোট পদের সংখ্যা 10টি, এখানেও বসন্তকালের কথা আছে। সংস্কৃত শ্লোক আছে 1টি। এই প্রসঙ্গে আবার বলবো যে বৃন্দাবন খণ্ড এবং কালীয় দমন খণ্ড একই দিনের ঘটনা হওয়ার কারণে এখানে ঋতুর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বস্ত্রহরণ খণ্ডে মোট পদ সংখ্যা 22টি, এখানে গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। সংস্কৃত শ্লোক আছে 11টি। হাড় খণ্ডে মোট পদ 5টি, গ্রীষ্মকাল। সংস্কৃত শ্লোক আছে 3টি। বাণখণ্ডে মোট পদ 27টি, বসন্তকালের উল্লেখ আছে। সংস্কৃত শ্লোক হচ্ছে 9টি। বংশীখণ্ডে মোট পদ 41টি, বসন্তকালের উল্লেখ আছে। সংস্কৃত শ্লোক 19টি। রাধা বিরহে মোট পদ 69টি, বসন্তকালের উল্লেখ এবং সংস্কৃত শ্লোক হচ্ছে 20টি। তো এইটা হচ্ছে আমাদের সমগ্র কাব্যের যে খণ্ড রয়েছে 13টি খণ্ড, সেই 13টি খণ্ডের প্রত্যেকটা খণ্ডের এক একটি প্রাসঙ্গিক তথ্য। তো আমরা এরপর পরের পেজে চলে যাব, যেখানে আমরা দেখে নেব এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এতক্ষণ যে আমরা বিভিন্ন পদ বা খণ্ডের কথা বললাম তা থেকে এবার যে নির্যাসটি আমরা পেলাম সেটিকে নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 13টি খণ্ড আমরা পেয়েছি এবং আপনারা যদি প্রত্যেকটা খণ্ডে যে পদ বিন্যাসটা দেখানো হলো সেগুলোকে যদি যোগ করেন তাহলে 418টি পদ আমরা পাবো। তাহলে মোট পদের সংখ্যা হচ্ছে 418টি। এই যে 418টি পদ, এর মধ্যে সর্বাধিক পদ পাওয়া যাচ্ছে দানখণ্ডে। কতগুলো? 112টি। আর সর্বনিম্ন পদ পাওয়া যাচ্ছে 5টি। কোন খণ্ডে? হাড় খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা 161টি। আপনারা চাইলে আগের পেজগুলিতে যে খণ্ড অনুসারে দেখানো হয়েছে প্রত্যেকটা খণ্ডে কোন খণ্ডে কতগুলি শ্লোক রয়েছে সেগুলোকে যদি যোগ করেন তাহলে 161টি আপনারা পাবেন। কাব্যে যেহেতু এটা একটা গেয় কাব্য, তো এখানে বিভিন্ন তালের ব্যবহার হয়েছে। তো কাব্যে ব্যবহৃত যে তালগুলো সেগুলো কি কি? না, জ্যোতি, ক্রীড়া, আটতালা, লঘুশেখর, একতালি ইত্যাদি। কাব্যে মোট রাগ রাগিনীর সংখ্যা 32টি। সর্বাধিক ব্যবহৃত রাগ পাহাড়িয়া। এই রাগে 57টি পদ রচিত হয়েছে। 418টি পদ, সেই পদগুলির মধ্যে 57টি পদ আছে পাহাড়িয়া রাগে। এবার অন্যান্য রাগগুলি দেখুন, রামগিরি, গুজ্জরি, কোড়া, ধানুষী, দেশাগ। এগুলো পরপর
পাহাড়িয়ার পরে ব্যবহৃত যে সংখ্যা সেই অনুসারে ক্রম অনুসারে এখানে সাজানো হয়েছে। এরপরে আমরা নেক্সট পেজে যাব। তো আমরা এই পেজটাতে কি দেখলাম না, এই পেজে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড এবং তার পদ, রাগ ইত্যাদি সংক্রান্ত যে খুঁটিনাটি তথ্য সেগুলোকে আমরা দেখে নিলাম। চলে যাই পরের পেজে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। মূল চরিত্র আমরা এখানে অবশ্যই 3টে চরিত্র পাই, রাধা, কৃষ্ণ এবং বড়াই। কাব্যে রাধার বয়স, এটা একটা মানে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়। তো আমরা কাব্যে রাধার বয়স দুটো পাই। একটা হচ্ছে যে ছত্রখণ্ড পর্যন্ত 11 বছর, আর বানখণ্ডে গিয়ে সেই বয়স দাঁড়াচ্ছে 14 বছর। তো যদি পরীক্ষাতে দুটো অপশানই থাকে তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা অপশান চুজ করলে আপনার উত্তর সঠিক হবে, নতুবা 11 বা 14, 11 কিংবা 14 এই দুটোর মধ্যে একটা আপনাকে বেছে নিতে হবে। রাধা, কৃষ্ণ ও বড়াইয়ের বাসস্থান গোকুলে। কাব্যে মোট ভণিতাযুক্ত পদ 409টি। তো আমরা এর আগে কতগুলো পদ পেয়েছিলাম? কাব্যে টোটাল পদ ছিল 418টি। তার মধ্যে কবির ভণিতা আছে এরকম পদের সংখ্যা 409টি। কবি কি কি ভণিতা ব্যবহার করেছেন? কবির ব্যবহৃত যে ভণিতা তা হলো চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস বা অনন্ত বড়ু চণ্ডীদাস। এর মধ্যে কবি বড়ু চণ্ডীদাস এই ভণিতায় সর্বাধিক পদ রচনা করেছেন। এরপরে একটা প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হলো এবং যখন আবিষ্কৃত হয় তার পুঁথির মধ্যে যেহেতু খণ্ডিত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই কাব্যের কিন্তু নাম সঠিকভাবে কিছু জানা যায়নি। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ যখন সম্পাদনা করে প্রকাশ করেন সেই সময় কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়েছিলেন। আবার কেউ কেউ অন্য নামেও কাব্যটিকে চিহ্নিত করতে চান। তো সেক্ষেত্রে আমার এই যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন থাকছে যে কাব্যের প্রকৃত নাম কি? এই সম্পর্কে আপনাদের উত্তর বা মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য এখানে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ।